তীব্র গরমের কারণে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া ঢাকা সহ ৯ জেলায় আগামীকাল মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চলমান তাপদাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদেশ দেয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় এমন আদেশ দেওয়া হয়। তীব্র তাপদাহের কারণে গেল ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। এরপর ২৮ এপ্রিল খুলে দেওয়া হয় স্কুল, কিন্তু প্রথম দিনেই দেশের বিভিন্ন এলাকায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরপর ঢাকা সহ ৫ জেলায় মাধ্যমিক বন্ধ রেখে প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে তীব্র গরমের মধ্যে আজ প্রাথমিক স্কুল খোলা থাকলেও ক্লাসে শিক্ষার্থী ছিল কম। এছাড়া ঢাকা সহ ৫ জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও রাজধানীতে খোলা রয়েছে অনেক স্কুল। সকালে রাজধানীর বিভিন্ন প্রাথমিক স্কুলগুলো দেখা যায় প্রথম দিনের চেয়ে ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম। একদিকে গরমের তীব্রতা আর স্কুল বন্ধের নির্দেশনায় বিভ্রান্ত হয়ে এমন পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হলেও অনেক অভিভাবক মনে করেন সব স্কুলই বন্ধ, তাই বিভ্রান্ত হয়ে শিশুদের স্কুলে পাঠাননি বলে জানান শিক্ষকরা। এদিকে রাজধানীতে শীতাতপ নিয়ন্ত্রিত অনেক স্কুল খোলা রয়েছে, তবে প্রচণ্ড গরমের কারণে সন্তানদের নিয়ে কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। শিশুদের স্কুলে পাঠালেও গরমে সুস্থ থাকতে নানা পরামর্শ দিচ্ছেন তারা। লাগে, কিন্তু এই সকালবেলা একটু রোদ থাকে না, তো একটু ঠান্ডা থাকে, আর রাতে তো আরো ঠান্ডা। অনেক গরম, বাইরে যাওয়া যায় না। এই গরমে স্কুলে আসতে ইচ্ছা করে না, ক্লাস করতে ইচ্ছা করে না গরমে। তীব্র গরমে সেদ্ধ হচ্ছে সারা দেশ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই তাপদাহ আরও কয়েকদিন থাকবে, তবে মে মাসের শুরুতে বৃষ্টিতে মাটি ভিজলেও পরে আবারও বাড়বে তাপপ্রবাহ। পূর্বাভাসে আরও জানানো হয়েছে মে মাসের প্রথম সপ্তাহের পরে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে। কোথাও কোথাও ৪০ ডিগ্রির বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ এশিয়া জুড়ে সৃষ্টি হয়েছে তাপবলয়, যার প্রভাব পড়েছে বাংলাদেশে। এদিকে বঙ্গোপসাগর ও আরব সাগর উত্তপ্ত থাকায় জলীয় বাষ্প কম সৃষ্টি হচ্ছে, যার কারণে বজ্রঝড় হতে পারছে না। এই অঞ্চলের উষ্ণবায়ু বাংলাদেশে প্রবেশ করায় তাপদাহ দীর্ঘস্থায়ী হচ্ছে। এদিকে চলমান তীব্র তাপপ্রবাহে প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সারা দেশের শ্রমজীবী মানুষ। যশোর প্রাথমিক বিদ্যালয়ে খোলা থাকলে উপস্থিতি ছিল খুবই কম। বরিশালের লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগ। এছাড়া মেহেরপুর সহ তাপপ্রবাহে ফসল আবাদ নিয়েও শঙ্কায় কৃষক। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি ছিল রাজশাহী ও যশোরে। ঊর্ধ্বমুখী তাপমাত্রায় বেশিক্ষণ বাইরে কাজ করা যাচ্ছে না। সেখানে সুযোগ পেলেই ছায়া খুঁজে নিচ্ছেন মানুষ। অনেকেই প্রাণ জুড়াচ্ছেন নদীর কাছাকাছি গিয়ে। গরমে শারীরিক সমস্যা, কাজ করতে পারছি না, শরীরের ক্লান্তি হচ্ছে, গরমের ইয়াতে মাথা ঘেমে যাচ্ছে, আউল বাঁধে যাচ্ছে, গরমে থাকা যাচ্ছে না, কাজ করতে যাও। যশোরে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম। দাপ্তরিক কাজ ছাড়া বেশিরভাগ মানুষ প্রাত্যহিক কাজ সারছেন বিকালে। যশোরে এত তীব্র তাপদাহ, এত গরম, এই গরমে আমরা বাইরে আসতে পারছি না, গা পুড়ে যাচ্ছে এবং মানে বাইরে বের হওয়া যাচ্ছে না। এখন এই প্রচণ্ড গরমের ভিতরে মানে পিপাসায় মানে মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। বরিশালের গ্রামগুলোতে গরমের পাশাপাশি ঘন ঘন লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগ। এছাড়া দিনের বেলায় রাস্তায় লোক কমে যাওয়ায় কমে গেছে রিক্সা চালকদের আয়। গরমে গাড়ি চালানো যায় না, পানি শিখে লাগে, একটা খাপ মারলে ১ ঘন্টা বইয়ে থাকা লাগে। রাত্রে তো ঘুমানো যাইতেছে না, তারপরে দিনের বেলা যে কাজকর্ম করবো কোনো অবস্থা নাই। জামালপুরে গরমের পাশাপাশি লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। সড়কে বের হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই কাঠপাড়া রোডে আমাদের কোনো ব্যবস্থা নাই, রাত্রের বেলা ঘুরে গিয়ে যে শুভ রাত্রের বেলা কারেন্টও থাকে না। লাভান মানুষ আমরা কাজ কাম করতেছি, আর যারা বয়স্ক মানুষ অভাবের কারণে কাজ কাম করবে ওরা আরো বেশি অসুস্থ হয়ে যায়। মেহেরপুরের তীব্র তাপপ্রবাহে বোরো ধান ক্ষেত শুকিয়ে যাচ্ছে। অতিরিক্ত সেচ দিয়েও খেতে পানি ধরে রাখতে পারছেন না কৃষক। এতে পাট সহ অন্যান্য ফসল আবাদ নিয়ে শঙ্কায় তারা। বনশ্রী হালদার, ৭১। গরমে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরে আক্রান্ত হচ্ছে বেশি।
সাধারণ সময়ের চেয়ে রোগীর সংখ্যা কিছুটা বাড়লেও উপচে পড়া ভিড় নেই হাসপাতালে। রোগী ব্যবস্থাপনা নিয়েও খুব বেশি অভিযোগ নেই। তবে ধীরে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন এই গরমে শিশুদের দিকে বিশেষ নজর রাখতে হবে। দীর্ঘ সময় রোদে না থাকা এবং কিছুক্ষণ পর পর বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট বা ফুসফুসের জটিলতায় ভুগছেন তাদেরকেও এই গরমে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জ্বর আসছে, পরে ঠান্ডা, তারপরে ডাক্তার দেখাইছি, কিছুতেই কমে না। পরে আমি সেন্ট্রালে আসছিলাম দেখাইতে, পরে বলছি নিউমোনিয়া হয়েছে, ভর্তি দিচ্ছি। গরমের কারণে জ্বর মাঝে মাঝে আসে, শ্বাস বেড়ে যায়, শ্বাসকষ্টই কমে আবার বেড়ে যায় গরম অতিরিক্ত। শ্বাসকষ্টটাই কমে না, সব কমছে। অক্সিজেন ছাড়াও থাকতে পারছিল না, এখন অক্সিজেন ছাড়াও থাকতে পারে, কিন্তু শ্বাসকষ্টটাই রয়ে গেছে, কমতেছে না। সবারই ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি হচ্ছে, সেক্ষেত্রে সবাই খেয়াল রাখতে হবে এই গরমে ঘামটা একদম বসে দিতে দেওয়া যাবে না। সাথে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ পানি কিন্তু তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, বডির তাপমাত্রাকে। সেই জন্য প্রচুর পরিমাণ বিশুদ্ধ খাওয়ার পানি 12 থেকে 14 গ্লাস খেতে হবে। সাথে যখন এই যে গরম আর ঠান্ডা এসিতে যখন থাকছে আবার বাইরে যাচ্ছে তখন কিন্তু গরম, সব কিছু মিলে কিন্তু তারতম্য ভেরিয়েশন হচ্ছে। এই কারণে কিন্তু উচিত হলো যে একটা নর্মাল পরিবেশে ঘরটাকে রাখা। প্রচণ্ড তাপদাহের প্রভাবে ভোলায় বেড়ে গেছে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ। গত 24 ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে 63 জন। রোগী বেশি হয়, অনেকে ওয়ার্ডে জায়গা না পেয়ে চিকিৎসা নিচ্ছেন বারান্দায়। তবে ওষুধের কমতি না থাকলেও লোডশেডিংয়ে চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসক। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। এ এক অসহনীয় গরম। আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে ভোলার শিশুদের মধ্যে। বেড়ে গেছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগ। হাসপাতালের শিশু ওয়ার্ডে এক শয্যায় চিকিৎসা নিচ্ছে একাধিক রোগী। কেবল ভোলা সদর হাসপাতালের 65 শয্যার শিশু ওয়ার্ডে নতুন করে 63 জন সহ চিকিৎসা নিচ্ছে 153 জন। ঠিক মতন আমরা গ্যাস দিতে পারছি না, কারেন্ট থাকে না সবসময়। সিট পাওয়া যায় নাই, অনেক লোডে থাই 4-5 জনে। রোগীর বাতাস করতে করতে হরান হয়ে গেছি। গরমে দুর্ভোগ আরও বাড়িয়েছে লোডশেডিং। কিন্তু হাসপাতালের একমাত্র জেনারেটর নষ্ট হবার কারণে নিউমোনিয়া রোগীদের সময় মতো নেবুলাইজ করা যাচ্ছে না। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের এখানে তীব্র জ্বর, কাশি এবং সর্দি জনিত সমস্যার রোগী আমরা বেশি পাচ্ছি। বাচ্চাদের তীব্র জ্বর এবং ঠান্ডাজনিত সমস্যা যদি বেশি আসে, আগেই আপনারা অ্যান্টিবায়োটিক সেবন করাবেন না, শুধুমাত্র প্যারাসিটামল সিরাপ এবং প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করবেন। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি রোগী থাকার পরও চিকিৎসার কমতি হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। পাশাপাশি জেনারেটর মেরামতের চেষ্টা চলছে। জেনারেটরটা ইতিমধ্যেই কার্যকর ছিল, এখন কার্যকর হচ্ছে না ঠিকমতো। আমরা সেটিও ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি। আর বিদ্যুতের ব্যবস্থাপনা আপনারা জানেন সকলেই যে গরমে এমনিতেই কিছু ঘাটতি হয় আমাদের। ভোলা সদর ছাড়াও এক সপ্তাহে 7 উপজেলায় 845 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এক মাসে মৃত্যু হয়েছে 4 শিশুর। আমাদের স্বাস্থ্য বিভাগের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আমাদের খাবার স্যালাইন এবং আমাদের আইভি ইনফিউশন থেকে শুরু করে আমাদের হাসপাতালের সক্ষমতা, বিছানা এগুলো আমাদের রয়েছে। এবার ভোলায় তাপমাত্রার পারদ ওঠানামা করছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বনশ্রী হালদার, 71। এদিকে পশ্চিমবঙ্গে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে তাপমাত্রা পৌঁছেছে 45 ডিগ্রিতে। বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারও কলকাতার তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তরের তথ্যমতে সবচেয়ে বেশি গরম ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায়। ওই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.8 ডিগ্রি সেলসিয়াস। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে। 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। 6 দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যান তিনি। বেলা 11:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা। এই সফরে থাইল্যান্ডের সাথে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হয়েছে। এছাড়া জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন
ইউএনএস কাপের ৮০তম অধিবেশনে যোগ দেন তিনি। গেল ২৪ এপ্রিল থাইল্যান্ড সফরে যান প্রধানমন্ত্রী। রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার স্ত্রী হাসিনা গাজী রূপগঞ্জ পৌরসভার মেয়র। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের ছেলে গোলাম মুর্তজা পাপ্পা। আওয়ামী লীগ বর্তমান মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠ স্বজনদের উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশনা দিলেও রূপগঞ্জে উপেক্ষিত সেই নির্দেশনা। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২১ মে। পুরো উপজেলা জুড়ে চলছে নির্বাচন নিয়ে আলোচনা। এবার মন্ত্রী ও সংসদ সদস্যের ঘনিষ্ঠ স্বজনদের উপজেলা নির্বাচন থেকে দূরে থাকতে বলেছে আওয়ামী লীগ। তবে রূপগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এখানকার সংসদ সদস্য সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা। তার মা হাসিনা গাজী রূপগঞ্জ পৌরসভার মেয়র। এখন দেখা যাচ্ছে এমপি সাহেবের ছেলেও তো এখনো তো উড্ড করে নেই, তো এটাও তো এখন প্রধানমন্ত্রী মানতেছে না, আমি দেখতেছি অনেক জায়গায়। দলীয়ভাবে ও সহযোগী অঙ্গ সংগঠন সিদ্ধান্ত নিয়েছি যে উনি প্রত্যাহার করবেন, উনি নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছেন না, কারণ নির্বাচনটাকে আমরা সব দলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাপ্পা সহ ৪ জন। তবে সংসদ সদস্যের ছেলে প্রার্থী হওয়ায় নির্বাচনে তার প্রভাব বিস্তারের আশঙ্কা করছেন আওয়ামী লীগ নেতা ও সাধারণ ভোটাররা। প্রভাব তো অলরেডি পড়ছেই। এখন মানুষের মধ্যে যে চাপা ক্ষোভ, চাপা বিদ্বেষ, এটা সারা রূপগঞ্জে বিরাজ করছে। আমরা চাই যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ মোতাবেকই নির্বাচন হোক। আমরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারি, এটি আমাদের কাম্য। কোনো মন্ত্রী মিনিস্টারের পোলা না, গরিবের যারা দুঃখ বোঝে বা দুঃখ কষ্ট থাকে, ঠিক এই নির্বাচন চাই আমরা। এ নিয়ে ক্যামেরায় কথা বলেনি সংসদ সদস্য বা তার ছেলে। তবে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের আশা করছেন চেয়ারম্যান পদের অন্য প্রার্থীরা। আমি নির্বাচন করতে যাই, আমি জনগণের সেবা করতে চাই, আশা রাখি যেন আমি ইনশাল্লাহ কামিয়াব হব। আমি চাই সুন্দর একটা ভালো নির্বাচন হবে এবং সরকার নির্দেশনা দিয়েছেন এই মুহূর্তে, এবং ভালো এবং ফ্রি ফেয়ার যেন একটি সুষ্ঠু সুন্দর একটি সাবলীল নির্বাচন হয়, যেই নির্বাচনে যেন জনগণ এসে ভোট দিতে পারে, এটাই আমি আশা করছি। সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও তিনি। মনিরা কাজুরি, ৭১। রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আলী হুসাইনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সাথে মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ২৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আসামিদের মধ্যে বিভিন্ন সময়ে ২৬ জন গ্রেফতার হন। বর্তমান ১৯ জন কারাগারে, ৭ জন জামিনে ও ৭ জন পলাতক আছেন। ২০২২ সালের ২৪ মার্চ আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজ ছাত্রীও নিহত হন। জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় প্রায় ২২ বছর পর ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ২ আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবার বাড়ি জয়পুরহাটের ৫ উপজেলার হরেন্দা গ্রামে। এদের মধ্যে ২ জন পলাতক। মামলার বিবরণে জানা যায়, জমি পূর্বশত্রুতার জেরে ২০০২ সালের ২২ নভেম্বর হরেন্দা গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রহমানকে ধরে নিয়ে যায় আসামিরা। পরে এক আসামির বাড়িতে পিটিয়ে ও দেশি অস্ত্র দিয়ে খুঁচিয়ে আব্দুর রহমানকে হত্যা করা হয়। পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীতে বালুবাহী জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিক শাকিল গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে কলাপাড়া পৌর শহরের বাদুরতলি স্লুইস সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, শনিবার রাতে তিস্তা তাপসিক নামের জাহাজটি তীরে নোঙর করতে গিয়ে জাহাজের সুকানের সঙ্গে ধাক্কা লেগে শ্রমিক শাকিল নদীতে পড়ে নিখোঁজ হন। রাতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ১৭ ঘন্টা পর বাদুরতলি স্লুইস সংলগ্ন নদীতে তার মরদেহ ভেসে ওঠে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অ্যালবিনো প্রজাতির ইঁদুরের খামার করে সাড়া ফেলেছেন খামারি নাসির উদ্দিন। এখন তার খামারে সাদা ইঁদুরের সংখ্যা
3 শতাধিক। এরই মধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ও গবেষণা প্রতিষ্ঠানে তিনি ইঁদুর বিক্রি করে শুরু করেছেন। শুরুতে এলাকার লোকজন বিষয়টি ভালোভাবে না নিলেও এখন অনেকেই নাসিরের মতো ইঁদুরের খামারি হতে চান। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নাসির উদ্দিন ইউটিউব দেখে 5 মাস আগে ঢাকার কাটাবন থেকে সুইজারল্যান্ডের অ্যালবিনো প্রজাতির 10টি সাদা ইঁদুর কিনে খামারের কাজ শুরু করেন। এখন তার খামারে সাদা ইঁদুরের সংখ্যা 3 শতাধিক। নাসির উদ্দিন জানান, ইঁদুরগুলোকে গম, ভুট্টা, ধান খাবার হিসেবে দেয়া হয়। এতে দৈনিক খরচ হয় 50 থেকে 60 টাকা। এরই মধ্যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ও গবেষণা প্রতিষ্ঠানে ইঁদুর বিক্রি শুরু করেছেন। আর সর্বোচ্চ বেশি 6 মাস, এরপরে আমার অনেক ইঁদুর হয়ে যাবে। আর বেচার চিন্তা আমরা এখন টুকটাক করে বিক্রি করতেছি। যে সময় আমার অনেকে চাহিদা 220, আমার কাছে আছে 320 টাকা, তো আমার খামারই শেষ। আমার যখন অ্যাভেলেবল হবে তখন আমি বিক্রি বড় আকারে বিক্রি করার চিন্তা ভাবনা করবো। নাসির আরও জানান, শুরুতে এলাকার লোকজন ভালোভাবে না নিলেও এখন অনেকেই ঝুঁকছেন ইঁদুর পালনে। আমাদের দেশ ইঁদুরগুলো এটা কিন্তু এক জিনিস না, কারণ এই ইঁদুরের উপরে আপনার গবেষণা হয়। ইঁদুর উপরে আপনার গবেষণা হয়। আর মূলত ইঁদুরগুলো দেশের চাহিদা আছে, দেশের বাইরেগুলো প্রচুর চাহিদা আছে। এগুলো যদি আমরা কেউ মনে করেন কোনো উদ্যোক্তা হইতে চায় তাহলে হইতে পারে। আর এগুলো অনেক লাভজনক ব্যবসা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, ল্যাবরেটরিতে রোগ নির্ণয় সহ পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে এর চাহিদা রয়েছে। এগুলি মাইস বা গিনিপিগ, এগুলি ল্যাবরেটরি অ্যানিমেল হিসাবে বিভিন্ন ল্যাবরেটরিতে এই ডিজিজ ডায়াগনোসিস বা এই ভ্যাকসিন প্রোডাকশন এইসব কাজে ব্যবহৃত হয়। ইঁদুরের খামার করতে আগ্রহীদের সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারলে গবেষণা ক্ষেত্রে অবদানের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ফারদিন নীরব, ৭১। বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি, কাটবে ভয়, এই স্লোগান নিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস। রাজশাহীতে আন্তর্জাতিক নৃত্য দিবস সোমবার দিবসটি উপলক্ষে মহানগরীর কুমারপাড়া পদ্মপাড়ের বটতলা থেকে শোভাযাত্রা বের করেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার রাজশাহী শাখার শিল্পীরা। এ সময় বাদ্যের তালে তালে নৃত্য প্রদর্শন করেন, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও পদ্মপাড়ের বটতলা শেষ হয় শোভাযাত্রা। এছাড়াও সন্ধ্যায় শিশু একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন নৃত্য গোষ্ঠীর অংশগ্রহণে নৃত্য অনুষ্ঠান। দেশের ঐতিহ্যবাহী ব্যান্ড দল সোলস 50 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে বেশ কিছু কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টনের আয়োজনে গত 26 এপ্রিল প্রথমবারের মতো হিউস্টন শহরে পারফর্ম করেছে ব্যান্ড দলটি। এ সময় আয়োজকরা সোলসের গৌরবের 50 বছর পূর্তি উপলক্ষে সোলসের সব সদস্যদের সম্মানিত করে। অনুষ্ঠানে হিউস্টন বাংলা ব্যান্ড শিল্পীদের যৌথ প্ল্যাটফর্ম হিউস্টন জ্যাম সেশন হয়। হিউস্টনে পারফর্ম করার প্রসঙ্গে সোলসের প্রধান গায়ক পার্থ বড়ুয়া জানান, তারা এই প্রথম হিউস্টন শহরে পারফর্ম করেছেন। এখানে সোলসের এত ভক্ত অনুরাগী রয়েছে তা তাদের জানা ছিল না। এদিকে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে সোলসের কালজয়ী গানগুলি পরিবেশন করে ব্যান্ডটি। এবারের সফরে ছিলেন পার্থ বড়ুয়া, মীর মাসুম, আহসানুর রহমান আশিক, মারুফ তালিবদার রিয়েল, তুষার রঞ্জন দত্ত, সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ।